তারেক মাসুদ গ্লোবাল সুপারস্টার ছিলেন। তিনি ইয়াশরাজ ফিল্মসের সাথে মিটিং করে সেই ছবি তৈরি করার প্ল্যানিং এর সময় মারা গেলেন, যে ছবি সারা ওয়ার্ল্ডে একটা বিপ্লব তৈরি করত। আমি জানি সেই জার্নিটা কিছুটা হলেও। তাকে আমরা কতটা কিভাবে ওই বিকল্প ধারা, অমুক ধারা, কেউ দেখে না ইত্যাদি নানান কথা শুনতে। কলকাতায় একটা আড্ডায় আমি যাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাড়া থাকে নিশ্চয়ই এখানকার সমস্ত কাগজপত্র বা ট্যাক্স ফাইল কিংবা আপনার যে আধার কার্ড বলে ভারতে, সেটি নিশ্চয়ই আপনার হয়েছে। জয়া হেসে উত্তর দিয়েছিলেন যে না, এটা আমি করলে করতেই পারতাম, অনেকের অফারও এসছে, অনেকবার অফার এসছে, কিন্তু সেটি আমি আর করি নাই। কেন করেনি জানেন? তিনি বাংলাদেশি জয়া আহসান হিসাবে সেই প্রেসটা দেশকে দিতে চান। জেমস ওই লেভেলের সেলিব্রিটি, ওই লেভেলের মেধা সম্পন্ন একজন রকস্টার যেখানে দেবেন, উনি যদি আমেরিকার মাটিতেও তার নিজের জনরা নিয়ে কাজ করতে থাকেন, সেখানেও গ্লোবাল আইকন হিসেবে ফাইট দিতে পারবেন। কিন্তু সেটি তিনি করেননি। দেশের পরিচয়টা গ্লোরিফাই করার একটা দুটো যদি পান থেকে চুন খসলেই সেটা নিয়ে আমরা সমালোচনা পড়ে যাই। এই অস্থিরতাগুলো আসলে আঘাত দেয় ওইসব শিল্পীদের, যে দেশের জন্য কেন করব। হুট করে যদি বলে যে না ঠিক আছে আমি ছেড়ে দিলাম পাসপোর্টটা, কি হবে? কিছু হবে না, তার ব্যক্তিগতভাবে কিছু হবে না, কিন্তু রাষ্ট্রের একটা জায়গায় ক্ষতি হবে। শিল্পীদের কোনো বাউন্ডারি নেই, পাসপোর্ট নেই। হয়তো তারা কোনো না কোনো দেশের নাগরিক, কিন্তু তাদের শিল্পসত্তা, তাদের কাজকর্ম থাকে মূলত গ্লোবালি। হ্যাঁ, কথাটা শুনলে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে যে অবশ্যই আছে, তা নয়তো সারা পৃথিবীর শিল্পীরা তো একে অপরের দেশেই কাজ করতে পারত না। এটা আসলে মেধা ভিত্তিক আপনি আপনার বৈতরণী পার করতে পারেন। আর যারা এই গ্লোবাল বাউন্ডারি ভেঙে সার্বজনীন হয়ে যান, তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না। অ্যান্টোনিও ব্যান্ডেরাস, সালমা হায়েক, শাকিরা, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রায়, ইরফান খান, তাবু কিছু কাজ করেছে, দীপিকা এক দুইটা কাজ করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ক্রাইটেরিয়া সেট করা না। আমরা যখন একটা বাউন্ডারি পেরিয়ে আর একটা দেশে কাজ করি, তখন এটা প্রশংসা হয় তার নিজ দেশে। হ্যাঁ, এটার ব্যতিক্রম যে নেই তা না। প্রিয়াঙ্কা চোপড়াকে অনেক রকম পলিটিক্সের ভেতর দিয়ে পড়তে হয়েছে। সেই পলিটিক্স বা সেই জায়গাটা অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া নিজেই তৈরি করেছেন। কারণ আপনারা জানেন যে প্রিয়াঙ্কা চোপড়ার কারণে শাহরুখ খানের দীর্ঘদিনের প্রেম, পরিণয় এবং এত সুন্দর একটা সংসার ভাঙতে চলেছিল। এটা হয়তো আরো 10, 15, 20 বছর পরে কোনো না কোনোভাবে খুব দারুণভাবে ডিসক্লোজ হবে, কিন্তু ঘটনা সত্য। এটা নিয়ে অনেক তথ্য তালাশ হয়ে গেছে। এর পরবর্তীতে মূলত অনেকে বলেন, আমি আবার বলছি এটা হয়তো ডিসক্লোজ হবে পরে, যে গৌরী খান নানানভাবে প্রিয়াঙ্কা চোপড়াকে আটকে দেবার চেষ্টা করেন। আর ঠিক সেই জায়গায় হেল্প করেন অজয় দেবগন এবং সালমান খান। এগুলো সবই বিভিন্ন সোর্স মারফত যে খবরগুলো রটেছে। প্রশ্ন হচ্ছে, যার মেধা আছে, প্রিয়াঙ্কা চোপড়া কুইন্টিকো সিরিজ দিয়ে, আমেরিকান সিরিজ দিয়ে লাইমলাইটে আসেন, এরপরে বিয়ে করেন জোনাসকে। কুইন্টিকো সিরিজের প্রথম প্রিমিয়ারে এবিসি চ্যানেলে যে প্রথম প্রিমিয়ার অনুষ্ঠান হয়, অর্থাৎ তখনও কোয়েন্টিকো সিরিজ টিভিতে প্রকাশ পায়নি, তার সেই সিরিজের প্রিমিয়ারে আমি দাওয়াত পেয়েছিলাম এবং সেখানে কোয়েন্টিকোর টোটাল টিম সহ প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আমরা একটা লাঞ্চ করেছিলাম। প্রথম 2টি পর্বও দেখেছিলাম। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া বলতে পারি। তখন আমি বাংলাদেশ থেকে এসে এবিসি চ্যানেলে, ম্যানহাটনের এবিসি চ্যানেলে সেই অনুষ্ঠানে যোগ দেই। ভীষণ কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে নিয়ে যায়। আজ সর্বভারতে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার এই বিষয়গুলো খুব প্রেইজ করা হয় এবং অনুপ্রেরণা দেওয়া হয়। আমি ধরেন জয়া আহসানের কথা যদি বলি, আমাদের জয়া আহসান বাংলাদেশের চাইতে কলকাতার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, আমি বলবো বিভিন্ন জনরার ছবিতে দারুণ কাজ করছেন। হিন্দি ফিল্ম করেছেন, সেটাও কিন্তু ছোটখাটো চরিত্রে না, কিন্তু দেখবেন নানানভাবে এটাকে একটা ডিমোরালাইজ করা হয়, ঘাটো করে দেখা হয়। এই জায়গাগুলো আমাদের আসলে শুধরাবে কবে বা শুধরানো আদৌ হবে কিনা, এটা কিন্তু আমরা কেউ জানি না। ইভেন দেখবেন পান থেকে চুন খসলেই জয়া আহসান তো ভারতে চলে গেছে, ভারতীয় হয়ে গেছে ইত্যাদি নানান ভাবে তাকে আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি যাদের নাম বললাম, অ্যান্টোনিও ব্যান্ডেরাস থেকে শুরু করে সালমা হায়েক, মানে ব্রিটিশ অ্যাক্টর, আপনারা হয়তো জানেনও না, একাধিক ব্রিটিশ অ্যাক্টর হলিউড অর্থাৎ আমেরিকাতে কাজ করছে, বিয়ন্ড দ্য বাউন্ডারি লাইন। সো এই জায়গাগুলো আমাদের কতটুকু ম্যাচিউর হয়েছে, কবে আমরা ম্যাচিউর হব আমরা জানি না। জয়া আহসানকে আমি আমার শোতে একাধিকবার বিভিন্ন প্রশ্ন করেছি, কিন্তু
অফ দ্য রেকর্ড কলকাতায় একটা আড্ডায় আমি যাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাড়া থাকে নিশ্চয়ই এখানকার সমস্ত কাগজপত্র বা ট্যাক্স ফাইল কিংবা আপনার যে আধার কার্ড বলে ভারতে, সেটি নিশ্চয়ই আপনার হয়েছে। জয়া হেসে উত্তর দিয়েছিলেন যে না, এটা আমি করলে করতে পারতাম, অনেকের অফারও এসছে, অনেকবার অফার এসছে, কিন্তু সেটি আমি আর করি নাই। কেন করেনি জানেন? তিনি বাংলাদেশি জয়া আহসান হিসাবে সেই প্রেজটা দেশকে দিতে চান। একইভাবে জেমসের কথা যদি বলি, জেমসকে যখন প্রীতম অর্থাৎ বলিউডের প্রীতম যখন লাইফ ইন এ মেট্রো মানে যেই হিন্দি গানটা সুপার ডুপার হিট হলো গ্যাংস্টার মুভিতে, এরপরে লাইফ ইন এ মেট্রোতে টোটাল একটা ব্যান্ড তৈরি করার প্ল্যান করলেন প্রীতম জেমসকে নিয়ে, আরও কয়েকজন আর্টিস্টকে নিয়ে। তখন জেমস একটা মিটিং সেট করে দু একবার বসে কথা বলে তারপরে না করে আবার দেশে ব্যাক করেছেন। কেন করেছেন জানেন? অনেকে অনেকভাবে বলতে পারেন যে না, জেমস তো ওখানে গেলে হয়তো অনেক রকমভাবে কোণঠাসা। না, জেমস ওই লেভেলের সেলিব্রিটি, ওই লেভেলের মেধা সম্পন্ন একজন রকস্টার। যেখানে দেবেন, উনি যদি আমেরিকার মাটিতেও তার নিজের জনরা নিয়ে কাজ করতে থাকেন, সেখানেও গ্লোবাল আইকন হিসেবে ফাইট দিতে পারবেন। কিন্তু সেটি তিনি করেননি, দেশের পরিচয়টা গ্লোরিফাই করার জন্য। এই জায়গাগুলো যারা ছোট ভাবেন তাদের সাথে আসলে মূলত আমি তর্কে জড়াতে চাই না এই কারণে যে তাদের সাথে তর্কে জড়িয়ে লাভ কি? তারা তো এই ভীষণটাই বুঝবে না যে আমি বাংলাদেশকে কতটা কিভাবে রিপ্রেজেন্ট করছি। সাম্প্রতিক বা আগের জয়া আহসানের এই যে কিছুদিন আগে একটা মুভমেন্টে অংশ নিলেন ইত্যাদি নানান বিষয়, ছোটখাটো বিষয়ে, এটা কিন্তু প্রথম না, নানান বিষয় দেখবেন যে জয়াকে কিভাবে একটা সমালোচনার ক্যাটাগরিতে ফেলা যায়। এটা থেকে কিন্তু অনেকে একটু চুপচাপ থেকে মিটমিট করে হাসতে থাকে, অনেকে চায় যে এটা একটা কন্ট্রোভার্সি তৈরি হোক। কিন্তু জয়ার যে ডেডিকেশন, মানে জয়া তো চাইলে আসলে অনেক কিছু, অনেক ব্র্যান্ডের কাজ করে এর চাইতে অনেক বেশি টাকা ইনকাম করতে পারত, সেটা আমরা খুব ক্লোজলি জানি বলে। কিন্তু ও আসলে নিজের শিল্পটাকে ভালোবেসে একেবারে ওই যে বললাম বাংলাদেশটাকে ধারণ করে সে আসলে গ্লোবাল হতে চায়। সেটা কিন্তু দোষের না, কিন্তু আমরা সেই সাপোর্টিভ মাইন্ডসেট থেকে কখনো কিন্তু জয়াদের সাপোর্ট দেই না। একটা নেগেটিভিটি আমাদের রাখতেই হবে। কেন হলো, নিশ্চয়ই একটা গন্ধ আছে। ওটা কেন হলো, ও কেন সফল হলো, নিশ্চয়ই একটা ঝামেলা আছে। এ থেকে আমরা কবে বের হব, আদৌ বের হতে পারবো কিনা, সেই শিক্ষা ব্যবস্থায়, সেই পারিবারিক শিক্ষায়, সেই সোসাইটিতে আমরা ঠিকঠাক ঘষা মাজা দিয়ে ঠিক হতে পারবো কিনা আমরা জানি না। আর না জানা অবধি এই তারকারা বাউন্ডারি পেরিয়ে গ্লোবালি এত নাম, আমি হয়তো 4-5 জনের নাম এখন মনে আসছে বলে, খুব নন স্ক্রিপ্ট কথা বলছি বলে এই কজনের নাম বললাম। মিনিমাম শতাধিক তারকা রয়েছে যারা চায়নায় জন্মগ্রহণ করেছে, আমেরিকায় কাজ করে অস্কার জিতেছে, ইরানে কাজ করেছে, ইউরোপে কাজ করে তারা অস্কার বাপটা এগুলো জিতে এসছে। এগুলোকে আপনি ছোটখাটো সাকসেস বলেন? সমস্ত অবস্টাকল পেরিয়ে মেধার জায়গায়। কিছুক্ষণ আগে একটা পডকাস্ট দেখছিলাম যে বাংলাদেশি এক তরুণ মেটাতে জব করে, সে আমার খুব পরিচিত, এবং সে বলছে যে আমার সামনে যেই ছেলেটি কাজ করে, আমার কলিগ, আমার নাক বরাবর, সেই ছেলেটি ইউএস এর যেই ভার্সিটি থেকে পিএইচডি করেছে, ওই ভার্সিটিতে বিলং করা, ভর্তি হওয়া, পিএইচডির জন্য অ্যাপ্লাই করা, সেটা বাংলাদেশে কখনো কেউ করে না। তার সাথে আমার ফাইট দিতে হচ্ছে, এবং তার পিএইচডি থিসিস সমস্ত কিছুর দেখাশোনা করেন একজন নোবেল লরিয়েট। এই যে বাংলাদেশি বা একজন নাগরিক হয়ে তার বিয়ন্ড দ্য বর্ডার হয়ে গ্লোবালি কাজ করা, এটা যে কত বড় সম্মানের কাজের চেষ্টা, এটা আসলে আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারি না বলেই জেমসরা যখন সারা দুনিয়া কাঁপাতে থাকে, তখন আমরা ছোটখাটো ভুল ভালের কারণে আমরা উঠে পড়ে লাগি, ফটোকার্ড বানানোর চেষ্টা করি, নিউজ দেওয়ার চেষ্টা করি। জয়া আহসানের এত সাকসেস, এতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলো, এত সম্মানিত হলো, এই সব কিছু না ধরে হুটহাট করে কোনো একটা দুটো যদি পান থেকে চুন খসলেই সেটা নিয়ে আমরা সমালোচনা পড়ে যাই। এই অস্থিরতাগুলো আসলে আঘাত দেয় ওই সব শিল্পীদের, যে দেশের জন্য কেন করবো। হুট করে যদি বলে যে না ঠিক আছে আমি ছেড়ে দিলাম পাসপোর্টটা, কি হবে? কিছু হবে না, তার ব্যক্তিগতভাবে কিছু হবে না, কিন্তু রাষ্ট্রের একটা জায়গায় ক্ষতি হবে। জেমসের ক্ষেত্রেও তাই। তো এই ধরনের শিল্পী আসলে আমি আবারও এর আগে বলেছি যে শিল্পীরা যারা গ্লোবালি ফাইট দিয়ে তারা একটা জায়গা তৈরি করে, ভালোবাসার, সম্মানের, শ্রদ্ধার জায়গা তৈরি করে, তাদেরকে লালন করা খুব জরুরি। তারেক মাসুদ গ্লোবাল সুপারস্টার ছিলেন। তিনি ইয়াশরাজ ফিল্মসের সাথে মিটিং করে সেই ছবি তৈরি করার প্ল্যানিং এর সময় মারা গেলেন, যে ছবি সারা ওয়ার্ল্ডে একটা বিপ্লব তৈরি করত। আমি জানি সেই জার্নিটা কিছুটা হলেও, তাকে আমরা কতটা কিভাবে ওই বিকল্প ধারা, অমুক ধারা, কেউ দেখে না ইত্যাদি নানানভাবে কথা শুনতে হয়েছে। সো এই
ম্যাটেরিয়ালগুলো, এই বিষয়গুলো আসলেও আমাদের ভাবাটা জরুরি, দেশের জন্য, দশের জন্য, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার আগামীর জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো এক বর্ষামুখর সন্ধ্যা রাতে পাশে যদি থাকতে তুমি, তবে মন্দ লোকে করে করুক কানাকানি, আমি অবিচল রইতাম তোমাতে। কোনো এক বর্ষামুখর সন্ধ্যা রাতে পাশে যদি থাকতে তুমি,